প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? অলরেডি কিন্তু তোমাদের সাধারণ গণিতের টেস্টের জন্য কোন কোন সৃজনশীল করতে হবে বা কোন কোন সৃজনশীল করলে তুমি 50-এর উপরে মার্ক পাইতে পারো সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। যারা যারা দেখো নাই দেখে নিতে পারো। সো আজকে আমরা তোমাদের 100% ফ্রি ক্র্যাশ কোর্স যেটা আছে সেটা অধ্যায় 8 যে আমরা উপপাদ্য করতেছিলাম সেই উপপাদ্য লেকচার নাম্বার 3 আজকে আমরা আলোচনা করব কি কি এখনই দেখো। সো আজকে কিন্তু তোমাদের মঙ্গলবার জেনারেল ম্যাথ ক্লাসটা হচ্ছে। এর আগে দেখো রবিবার আর সোমবারের এই দুইটা ক্লাস আমি আপলোড দিতে পারি নাই কারণ আমার এক্সাম ছিল। সো আমি ট্রাই করতেছি এই দুইটা ক্লাস শুক্র শনিবার তোমাদের আপলোড দিয়ে দেওয়া যায় কিনা, যেহেতু তোমরা পিছিয়ে যাচ্ছ অলরেডি। সো তাড়াতাড়ি একটু আপলোড দিয়ে তোমাদের বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই কিন্তু আমি করব। ওকে, এখানে দেখো অধ্যায় 2-এর অলরেডি, অধ্যায় 8-এর অলরেডি আমরা এখানে 20 পর্যন্ত 21 নাম্বারটাও করেছি, মোস্ট প্রবাবলি 20 পর্যন্ত করেছি। আজকে আমরা 21, 22, 23, 24 করব। আর এখানে দেখতে পাচ্ছ আমরা অধ্যায় 8-এর এই কয়েকটা ম্যাথ করলেই কিন্তু আমাদের অধ্যায় 8টা শেষ হয়ে যাবে। সো আজকে আমরা এখানে এই যে 21, 22, 23, 24 এই 4টা উপপাদ্য করব। নেক্সট ক্লাসে আমরা এই যে সম্পাদ্য 8, 9, 10, 11 আর এই যে 26, 27 সেটাও করে ফেলবো আশা করতেছি। ওকে, এরপরে আমরা উপপাদ্য 21, 22, 23, 24 আজকে দেখবো। সো দেখো ভাইয়া, যেহেতু তোমাদের কাছে সময় খুব কম, তো কম সময়ে যাতে অনেক বেশি সিলেবাসটা দ্রুত শেষ করা যায় এই জন্য আমি এই জিনিসটাকে আগে থাকতে তোমার প্রশ্ন সহ তুলে রাখছি। তোমাদের জাস্ট বইয়ের যেই বিষয়টা আছে সেটা আমি তোমাদের বুঝাই দিই। এই ভিডিওটা তুমি একটু কমেন্ট করো যে ভাইয়া যদি এভাবে বুঝাই তুমি বুঝো কিনা। যদি না বুঝো, যদি কেউ কমেন্ট করো যে ভাইয়া এভাবে আমি বুঝতেছি না বা আপনি লিখে লিখে বুঝান, তাহলে নেক্সট ক্লাস থেকে আমি লিখে লিখে বুঝাবো। আজকে দেখো সময় বাঁচানোর জন্য এই কাজটা করতেছি, তোমরা বুঝো কিনা। তো এখানে আমাদের বলতেছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যারা আগের দুইটা ক্লাস করো নাই, আগে কিন্তু 3টা, এটা লেকচার 3, তো আগের দুইটা লেকচার যারা করো নাই তারা যদি এই লেকচারটা করো তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সমস্যা হতে পারে। আগে দুইটা লেকচার করে আসবা, কারণ এখানে আমরা ফান্ডামেন্টাল বেসিকগুলো আলোচনা করছি যেগুলো এই উপপাদ্যগুলোতে ব্যবহৃত হবে। ওকে, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আগে কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নাও। তাহলে আমরা জানি বৃত্তের যে কোনো একটা পার্টিকুলার অংশ নিলে, যেমন আমি এখানে তোমার বৃত্তের এই যে এতটুকু অংশ ধরো নিলাম, জাস্ট এতটুকু অংশ নিলাম। তাহলে এই যে এতটুকু অংশ না, এই এতটুকু অংশ একটা চাপ, আর এই অংশটাকেও আরেকটা চাপ। তাহলে আমি যদি একটা বৃত্তের দুইটা অংশ নিই, তাহলে দুইটা অংশে আমরা কয়টা চাপ পাচ্ছি বলো তো? দুইটা চাপ পাচ্ছি। তাহলে এই যে বাইরের দিকের চাপটা, এই চাপটা কি ছোট, এই ছোট চাপটাকে বলা হয় তোমার উপচাপ। ছোট চাপটাকে বলা হয় উপচাপ। আর এই যে বড় চাপটা দেখতেছো, এই বড় চাপটাকে বলা হয় কি? অধিচাপ। এই বড় চাপটাকে বলা হয় অধিচাপ। তারপর একটা বৃত্ত দেখলাম, তো ওই বৃত্তের যে কোনো দুইটা অংশ, মানে যে কোনো একটা অংশ যদি কেটে নেই সেটাই হবে চাপ। তো এই চাপের মধ্যে বড় যেটা সেটাকে বলবো অধিচাপ, ছোট যেটা সেটাকে বলবো আমরা উপচাপ। তো এই বিষয়টা আমরা গত ক্লাসেও দেখছিলাম। তো এখন প্রশ্নটা একটু ভালো মতো পড়ো। আচ্ছা, তো এই যে আমাদের প্রশ্নে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা এখানে এই দুইটা চাপের মধ্যে ধরো এই চাপটাকে নিলাম, এই দুইটা চাপের মধ্যে ধরো এই চাপটাকে নিলাম, এই যে এই এতটুকু চাপ, এই চাপটাকে নিলাম। তো ধরো আমাদের বলছে কি একই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণের কথা বলছে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। আগে দেখি আমরা দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, মানে বৃত্তের সাথে এই চাপ বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ। তাহলে এই যে একটা কোণ আঁকলাম বৃত্তের সাথে এই চাপে, তাহলে এটা আমাদের একটা বৃত্তস্থ কোণ। আর একটা যদি আমি চাপ এই একই চাপে আরেকটা যদি কোণ আঁকি, তাহলে এইটাও আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে এই যে একটা বৃত্তস্থ কোণ হলো, এই যে একটা বৃত্তস্থ কোণ হলো, এই দুইটা বৃত্তস্থ কোণ সমান, এটা আমাদের দেখাইতে হবে, বুঝতে পারছো? আর এইটা ধরো বৃত্তের কেন্দ্র, তাহলে কেন্দ্রের সাথে যদি আমি আরেকটা কোণ নেই, তাহলে এই কোণটা হবে আমার কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে এইটা বৃত্তের সাথে কোণ ছিল না, তাহলে এই দুইটা আমাদের কি কোণ? বৃত্তস্থ কোণ। এই কোণটা কেন্দ্রের সাথে ছিল না, তাহলে এই কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণ। এখন আমি পুরো জিনিসটাকে যদি আবার একটু সুন্দর করে আঁকি, তাহলে প্রশ্নের টার্মগুলো তোমাকে এতক্ষণ বুঝাইলাম। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে এই যে দেখো, ফার্স্ট অফ অল আমি একটা বৃত্ত আঁকবো। আমি একটা বৃত্ত আঁকলাম সুন্দর করে, এই যে একটা বৃত্ত আঁকলাম। তাহলে এই যে বৃত্তের এটা ধরো কেন্দ্র, তাহলে এই বৃত্তের দুইটা চাপ নিব আমি এখন। এই যে মনে করো চাপ নিলাম বলতে এই যে এতটুকু জাস্ট একটা চাপ নিলাম, ঠিক আছে? তো এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা চাপ, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা একটা চাপ। ওকে, তাহলে এই চাপের উপর এই যে কেন্দ্রের সাথে যে কোণটা হবে, এই কোণটাকে আমরা কি বলবো বলতো? কেন্দ্রস্থ কোণ। এই কোণটাকে বলবো আমাদের কেন্দ্রস্থ কোণ। আর এই যে এখানে এই কোণটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই একই চাপের সাথে চাইলে আমি আরো দুইটা কোণ আঁকতে পারি না? একই চাপের সাথে চাইলে আরো দুইটা কোণ আঁকতে পারি। এই একই চাপের উপর এখান বরাবর একটা কোণ আঁকতাম,
ঠিক আছে। আবার এই একই চাপের উপর এই যে এই পয়েন্টে আরেকটা কোণ আঁকবো। তো তুমি জাস্ট এটা পেন্সিল স্কেল দিয়ে জাস্ট এখানে একটা ফোঁটা দিবা ফার্স্ট অফ অল। আরে এটা কি হলো, সো আগের মতো সুন্দর হয় নাই, তো ধরে নাও এটাই বৃত্ত। সো এই যে একই চাপের উপর এই যে আমরা এখন কি আঁকলাম বলতো, এই যে এটা আঁকলাম হচ্ছে আমরা একটা বৃত্তস্থ কোণ। এখন এখান থেকে চাইলে আমি আরেকটা বৃত্তস্থ কোণ আঁকতে পারি, মানে এই যে ধরো এইখানে একটা পয়েন্ট দিব, পয়েন্ট দিয়ে জাস্ট স্কেল দিয়ে তুমি এটাকে কি করে দিবা, যোগ করে দিবা। তো আমি হাতে আঁকছি, এখানে সুন্দর হয় নেই, স্কেল আর পেন্সিল দিয়ে আঁকলে তুমি খুব সুন্দরভাবে আঁকতে পারবা। তাহলে এইটা একটা বৃত্তস্থ কোণ, এইটা আরেকটা বৃত্তস্থ কোণ, আর এটা কেন্দ্রস্থ কোণ। তোমাকে দেখাইতে হবে এই যে দুইটা বৃত্তস্থ কোণ, এই দুইটা বৃত্তস্থ কোণ সমান। আচ্ছা, তো এই চিত্রটা তো এখানে সুন্দর করে আঁকাই আছে। তো আমি তোমাকে বললাম কিভাবে কম্পাস দিয়ে আঁকবা। ফার্স্ট অফ অল এখানে একটা কম্পাসটা বসাবা, বসায় একটা রেডিয়াসের মাপ নিবা, নিয়ে এই যে এরকম করে একটা বৃত্ত আঁকবা। আঁকা শেষ হইলে তারপরে জাস্ট দুইটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা আর এখানে একটা পয়েন্ট দিবা। এরপরে জাস্ট এই যে এখানে মানে তোমার এই যে আর এখানে একটা পয়েন্ট দিবা, এখানে একটা পয়েন্ট দিবা। তাহলে এই যে দুইটা তোমার বৃত্তচাপ হইলো। তারপরে এই পয়েন্ট থেকে এইখানে স্কেল দিয়ে অ্যাড করে দিবা, আর এটারে এখানে স্কেল দিয়ে অ্যাড করে দিবা, আর এই পয়েন্ট থেকে এইখানে স্কেল দিয়ে অ্যাড করে দিবা, আর এখানে স্কেল দিয়ে অ্যাড করে দিবা। আর কেন্দ্রের সাথে এই পয়েন্ট থেকে আবারও স্কেল দিয়ে অ্যাড করে দিবা, আর স্কেল দিয়ে অ্যাড করে দিবা। সো এটা তো আমাদের প্রমাণ আমাদের অঙ্কন আমরা করব। তো সবার আগে আমাদের যেটা দেওয়া ছিল, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তাহলে একই চাপের উপর চাইলে অনেকগুলো বৃত্তস্থ কোণ আঁকা যায়। তাহলে আমরা এখানে দুইটা বৃত্তস্থ কোণ নিলাম, একটা হচ্ছে আমাদের বিএডি আর একটা হচ্ছে আমাদের বিইডি, দুইটা বৃত্তস্থ কোণ আমরা নিলাম। এখন এটা আমাদের প্রমাণ করা যায়। আচ্ছা, এটা কেন ইম্পর্টেন্ট বা এটা কি সৃজনশীল আসে? না, এটা সৃজনশীলে খুবই কম আসে না বললেই চলে। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ দেখবে এরকম চিত্র দিয়ে তোমাকে বলবে যে এটা এত হইলে এটা কত, এটা এত হইলে এটা কত, এরকম ভাবে তোমাকে আর কি এমসিকিউতে দিবে। সো এটা বোঝা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট এমসিকিউ পারতে হইলে। তো এখানে দেখো ফার্স্ট অফ অল এটা প্রমাণ করার জন্য, তো প্রমাণটা এত ভালো মতো তুমি মানে খাতায় না করলেও হবে, জাস্ট কথাটা মনে রাখো, এই যে এখানে আমি যে কথাগুলো বলি ওগুলো মনে রাখবা, ঠিক আছে। তো এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের কি বলতো, বিওডি। আচ্ছা, প্রমাণ আগে অঙ্কনটা আমরা করি। অঙ্কনটা কি, আমাদের এই যে ও থেকে এ আর ও থেকে ডি যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে আরেকটা নতুন কোণ পাবো, সেই কোণটা হচ্ছে আমাদের একটা কি কোণ বলতো, কেন্দ্রস্থ কোণ। ওকে, তাহলে অঙ্কন জাস্ট বিশেষ নির্বাচন লেখার দরকার নাই, জাস্ট অঙ্কনটা লিখবা, চিত্রটা এঁকে তাহলে ও আর বি কে আর ও আর ডি কে যোগ করে দিবা, শেষ। এবারে এই যে ধাপ আকারে প্রমাণ করার দরকার নাই, এখানে আমি যদিও লিখে দিচ্ছি, বাট আমি তোমাকে বুঝাচ্ছি যে প্রমাণটা আসলে কিভাবে করতে হবে। আচ্ছা, এর আগের ক্লাসে যারা আমার ক্লাসটা করেছো তারা ওইখানে আমরা দেখেছো যে উপপাদ্য 20 আমরা সলভ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এই যে কেন্দ্রস্থ কোণ, সেটা হচ্ছে এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই যে এই কোণটার দ্বিগুণ। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে বিইডি, এই যে আমাদের যে কোণ বিইডি ছিল, সেই বিইডি হবে এই বিওডি এর দ্বিগুণ। এই যে মানে হচ্ছে 2 ইন্টু বিইডি, এই যে 2 ইন্টু বিইডি এর দ্বিগুণ হবে হচ্ছে আমাদের বিওডি। তাহলে বিওডি হবে এই যে বিওডি হবে বিইডি এর দ্বিগুণ। ওকে, সো এই যে বিওডি কেন্দ্রস্থ কোণ, বিইডি বৃত্তস্থ কোণ। তাহলে এই যে বৃত্তস্থ কোণের সাথে আমি 2 গুণ করলে আমি যেই কোণটা পাবো সেটা হচ্ছে আমাদের কি, কেন্দ্রস্থ কোণ। ওকে, সো এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখো। সো এটা দিয়ে আমরা এখানে প্রুফ করব। দেখো, এই যে বিওডি একটা কোণ নিয়ে যদি আমি বৃত্তস্থ এই কোণটা নেই, আর বিওডি কোণ নিয়ে যদি আমি বৃত্তস্থ এই কোণটা নেই, দুইটা কোণের জন্যই তো বিওডি বৃত্তস্থ কোণ। তো এখানে দেখো, এখানে বিসিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমাদের বিওডি। এই যে বিওডি আমাদের কি বলতো, কেন্দ্রস্থ কোণ। কারণ কি, কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে এই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তাহলে এই যে বিওডি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো, এই যে বিওডি কোণটা কার দ্বিগুণ হবে বলতো, বিওডি কোণটা আমাদের কিন্তু বিএডি কোণের দ্বিগুণ হবে। তাহলে 2 ইন্টু কোণ বিএডি, তাহলে বিওডি কোণটা হয়েছে বিএডি কোণের দ্বিগুণ। সেম ভাবে আবারও এই যে এই কোণটার জন্য আমি এটা লিখতে পারলাম, আবার বিওডি কোণের জন্য এটাও কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে বিওডি কেন্দ্রস্থ কোণের জন্য এটাও কি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে এই যে দেখো, সুতরাং বিওডি সমান সমান আমরা এখানে 2 ইন্টু বিএডি লিখতে পারলাম। আবার বিওডি সমান সমান আবার আমরা 2 ইন্টু বিইডি লিখতে পারবো। এই যে বিওডি সমান সমান 2 ইন্টু বিওডি। তার মানে আমরা দেখলাম এখান থেকে বিইডি আর বিওডি, এই যে 2 ইন্টু বিওডি 2 ইন্টু বিএডি, এই দুইটা সমান। তাহলে 2 ইন্টু বিএডি ইকুয়াল টু 2 ইন্টু বিওডি। তার মানে এই যে যেহেতু বিওডি একই কোণ এবং বিওডি সমান সমান হচ্ছে 2 ইন্টু বিইডি, আবার বিওডি সমান সমান হচ্ছে 2 ইন্টু বিএডি, মানে এই যে আগের উপপাদ্যটা যারা বুঝছো এদের জন্য জাস্ট 1 মিনিটের বিষয়টা বুঝো। তাহলে বিওডি 2 ইন্টু বিইডি। ওকে, তারপর হচ্ছে এই যে বিএডি 2 ইন্টু বিওডি। সো যেহেতু দুইটাই বিওডি,
তাহলে আমরা এই যে এইটা আর এটাকে কি লিখতে পারি বলো তো, সমান লিখতে পারি। এই যে তাহলে 2 ইন্টু বিএডি, 2 ইন্টু বিএডি, তাহলে 2 আর 2 কাটা, তাহলে আমরা বিএডি সমান সমান বিইডি, এই যে বিএডি সমান সমান বিইডি। দ্যাট মিনস আমরা কি পাইলাম বলো তো, আমরা পাইলাম হচ্ছে যে একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ যদি হয়, সেই দুইটা বৃত্তস্থ কোণ সমান। আর আগের উপপাদ্য থেকে আমরা শিখছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, মানে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সো এই যে এই কথাবার্তা। এরপর হচ্ছে 21 নাম্বার শেষ, এখন 22 নাম্বার। 22 নাম্বারটাও কি সৃজনশীল আসে না? 22 নাম্বারটাও কার জন্য? বহু নির্বাচনের জন্য, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ কোণ এক সমকোণ, আমাকে কি দেখাইতে হবে বলতো? বৃত্তস্থ কোণ এক সমকোণ। আচ্ছা, বৃত্তস্থ কোণ এক সমকোণ মানে আমি একটা বৃত্ত এঁকে তোমাকে আগে প্রশ্নটা বুঝাই, প্রশ্নটা ভালো মতো বুঝো। তাহলে এইটা হচ্ছে কি আমাদের বৃত্ত, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আমাদের কি বলতো? বৃত্ত। তাহলে বৃত্তের সাথে যে কোনো কোণ যদি তুমি হচ্ছে অঙ্কন করো, বৃত্তের সাথে মানে বৃত্তের কেন্দ্রগামী অর্ধবৃত্তস্থ কোণ, ওকে। তো আচ্ছা, আগে বৃত্তস্থ কোণটা বুঝো। তাহলে বৃত্তের সাথে যে কোনো কোণ উৎপন্ন করবা, এটাই বৃত্তস্থ কোণ, এটাই কি বৃত্তস্থ কোণ। এখন তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? তার মানে আমাদের অর্ধবৃত্তের উপর যে কোণটা থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে এটা ধরো হচ্ছে আমাদের কেন্দ্র, তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র দিয়ে যদি একটা ব্যাসার্ধ আঁকি, তাহলে এটা কি বৃত্তের ব্যাস? তাহলে এটা কি অর্ধবৃত্ত না? এটা কি অর্ধবৃত্ত? তাহলে এটা যদি অর্ধবৃত্ত হয়, তাহলে আমি এটারে একটুখানি আলাদা করে দিতে পারি না? তাহলে এই যে এতটুকু হচ্ছে আমাদের কি বলতো? অর্ধবৃত্ত। মানে পুরাটা ছিল বৃত্ত, পুরাটা ছিল কি ভাইয়া? পুরাটা ছিল হচ্ছে বৃত্ত, আর এই যে এতটুকু হচ্ছে আমাদের কি বলতো? অর্ধবৃত্ত। পুরাটা বৃত্ত আর এতটুকু আমাদের কি? অর্ধবৃত্ত। তাহলে এই অর্ধবৃত্তের সাথে যদি আমি একটা যে কোনো কোণ আঁকি, অর্ধবৃত্তের সাথে আমি যে কোনো কোণ আঁকি, তাহলে এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। কথা বুঝাইতে পারছি? অর্ধবৃত্তস্থ কোণ বুঝছো? বৃত্তস্থ কোণ মানে কি? বৃত্তের সাথে যে কোনো কোণ আঁকবো, বৃত্তের সাথে যে কোনো কোণ আঁকবো, এইটা অথবা এইটা অথবা এটা, যে কোনো কোণ আঁকি বৃত্তের সাথে, আমি আমার যা যা ইচ্ছা কোণ আঁকতে পারি না? এটা যদি বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের সাথে তো আমার যা ইচ্ছা কোণ আমি আঁকতে পারি। এই যে এটাও আঁকতে পারি, এটাও আঁকতে পারি। এই যে এটা একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, এটাও একটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তের সাথে আঁকছি না? তাহলে এটাও একটা বৃত্তস্থ কোণ। কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ কোনটা? অর্ধবৃত্তের উপর। তাহলে অর্ধবৃত্ত যদি হইতে হয়, তাহলে এটা ব্যাস বরাবর যাবে। সেই যে ব্যাস বরাবর একটা দাগ নিয়ে যে কোনো একটা বৃত্ত আঁকলাম, সেটাই হচ্ছে আমাদের কি? অর্ধবৃত্তস্থ কোণ। এখন তোমাকে প্রমাণ করতে বলছে যে অর্ধবৃত্তস্থ কোণ যে কোনোভাবে হইতে পারে, বা এভাবেই হোক না, যেভাবেই হোক, এই যে অর্ধবৃত্তস্থ কোণ যেটা, এই যে কোণটা গঠন করলো, সেটা এক সমকোণই হবে। অর্ধবৃত্তের সাথে যে কোণ গঠন করবে, অর্ধবৃত্তস্থ কোণ, এইটা হবে এক সমকোণ। এক সমকোণ ছাড়া আর কিছু হবেই না। এটা হচ্ছে গিয়া কথা, ঠিক আছে। এই এক সমকোণ ছাড়া এটা আর কিছু হবেই না। তো এটা আমরা প্রুফ করব। তো প্রুফটা আগে কিভাবে করতে পারি? দেখো, প্রুফটা করার জন্য আমাদের যেটা দেখতে হবে, ফার্স্ট অফ অল আমরা এই যে চিত্রটা আঁকলাম, এই চিত্রটা কিভাবে আঁকবা? একদম সহজ। চিত্রটা আঁকা, জাস্ট একটা কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকলা, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র বরাবর একটা রেখা টানলা, তাহলে এটা হয়ে গেল ব্যাস। ব্যাসের উপর তুমি যে কোনো একটা জাস্ট দুইটা, এই যে একটা বিন্দু নিয়ে, এটা বিন্দু নিয়ে এখান থেকে একটা দাগ টেনে দিলা, এখান থেকে একটা দাগ টেনে দিলা, হয়ে গেল তোমার চিত্র অঙ্কন, ঠিক আছে। কম্পাস দিয়ে করবা এটা। তাহলে এই যে এই কোণটা তোমার অর্ধবৃত্তস্থ কোণ, এটা যে এক সমকোণ, সেটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ যদি আমি করতে চাই, আচ্ছা দেখো তো, আমরা এই পয়েন্টটার নাম দিতে পারি না সি, আর এই পয়েন্টটার নাম দিতে পারি এ, আর এই পয়েন্টটার নাম দিতে পারি কি? বি। তাহলে আমরা এখানে দেখলাম এ বি সি, তিনটা পয়েন্ট। এরপরে একটুখানি খেয়াল করো যে এই যে এ বি সি, এটা কি একটা চাপ না? আবার এখানে আমি যদি একটা ডি পয়েন্ট আঁকি, তাহলে এডিবি, এটাও একটা চাপ না? এই চাপ দুইটা কিন্তু সমান, তুমি অধিচাপ উপচাপ পাবা না, কারণ একদম মাঝ বরাবর ভাগ হইছে। তো একটু আগে আমি তোমাকে যখন দেখাইছি, তখন বলছিলাম যে ছোট্ট একটা অংশ নিলে ছোট চাপটা হয় উপচাপ, বড় চাপটা হয় অধিচাপ। বাট এখানে যদি আমি এই দুইটা পয়েন্টকে বিবেচনা করি, আমি যদি এই দুইটা পয়েন্টকে যদি আমি বিবেচনা করি, তাহলে এই যে দুইটা পয়েন্টকে যদি আমি বিবেচনা করি, তাহলে এখানে যে চাপটা উৎপন্ন হইল, এই যে চাপটা যে উৎপন্ন হইলো, এটা কি অধিচাপ না উপচাপ বলো তো? এইটা কিন্তু অধিচাপও বলতে পারবো না, এই দুইটা চাপ আসলে সমান। তো তুমি অধি উপ যেটাই বলো, চাপ দুইটা কি বলো তো? চাপ দুইটা হচ্ছে গিয়ে একদম সমান। সো আমরা দেখলাম তাহলে এই চাপের উপর এইটা একটা কোণ না, কেন্দ্র দিয়ে গেছে। বলতে পারো ভাই এটা কিভাবে কোণ হইলো? এই যে এইভাবে যদি ধরো, তাহলে এটা একটা সরল কোণ না? সরল কোণ কি ভাই? যে কোণের মান 180 ডিগ্রি, সেটাই তো কি সরল কোণ। তাহলে আমি তোমাকে বুঝাইতে পারছি বলো তো? এই যে একটা, এটা হচ্ছে গিয়ে তোমার একটা কোণ, এই যে কেন্দ্র দিয়ে যে গেছে, এটা ধরো হচ্ছে আমাদের বৃত্তের
কেন্দ্র ছিল, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের একটা কেন্দ্র ছিল, কেন্দ্র দিয়ে এই লাইনটা পুরাটা চলে গেছে। তাহলে এইটা একটা কি বলতো, এটা একটা কি, এটা একটা কিন্তু কোণ। আর এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে সরল কোণ। এটা বুঝছো কিনা বলো? এইটা একটা কোণ, আর এই কোণের নাম কি? এই কোণের নাম হচ্ছে ভাইয়া সরল কোণ। ওকে, সো এই যে এই কোণের নাম হচ্ছে সরল কোণ। তাহলে এই যে সরল কোণটা উৎপন্ন হইলো, এই যে সরল কোণটা উৎপন্ন হইলো, তাহলে এটা কি একই একই চাপের উপর না? এই যে এই চাপের উপর না, দেখো তো, এই চাপটার উপর না এই কোণটা? আবার এই একই চাপের উপর এটাও কি আরেকটা কোণ না? তার মানে বলতো একই চাপের উপর দুইটা কোণ। এই যে এই কোণটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে সরল কোণটা, তার মানে এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ। আর এই যে একই চাপের উপর এই কোণটাও কোথা দিয়ে গেছে ভাই? এই কোণটা কোথা দিয়ে গেছে? এটা হচ্ছে গিয়ে আমাদের এই বৃত্তের উপর দিয়ে গেছে, মানে বৃত্তে উৎপন্ন হয়েছে এই কোণটা। তাহলে এই কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্র, এই চাপের উপর এই কোণটা উৎপন্ন হয়েছে কেন্দ্রে সরল কোণ, এটাও এক সমকোণ। আর এই যে কোণটা, এই কোণটাও উৎপন্ন হয়েছে এই একই চাপের উপর, এই যে এই চাপের উপরই দুইটা কোণ। আমি কি বুঝাইতে পারছি? আগে তোমরা দেখো, আগের সাথে যদি একটু কম্পেয়ার করো তাহলে আরো ক্লিয়ারলি বুঝা যাবে। যে আগের সাথে কম্পেয়ার করো, আগে আমাদের চাপ ছিল কোথায় বলো তো? ধরো এইখানে আমরা চাপ নিছিলাম, তাহলে এটা ছিল আমাদের কেন্দ্রস্থ কোণ, আর এই বরাবর আমরা বৃত্তস্থ কোণ, সরি, তাহলে এই যে চাপ যদি এইখানে দুইটা পয়েন্টকে আমি চাপ নিতাম, তাহলে এই যে এটা ছিল আমাদের কি বলতো, এই যে এইটা ছিল আমাদের হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ কেন্দ্রের সাথে উৎপন্ন হয়েছে। আর আমি যদি যে কোনো দুইটা কোণ আঁকতাম তাহলে সেইটা হচ্ছে আমাদের একই চাপের উপর, এটা ছিল বৃত্তস্থ কোণ। এখানেও কিন্তু বিষয়টা সেম, বাট পার্থক্যটা কোথায় ভাই? পার্থক্যটা কোথায়? এই যে দেখো, এই যে কোণটা সেটা এখন আর ওই কেন্দ্র দিয়ে না গিয়ে একদম এই বরাবর চলে গেছে। আর এই যে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু আসলে তোমার এখান থেকে এইখানে গেছে, এইটাই, আর কিচ্ছু না। তার মানে এটাও একটা কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই তো। তাহলে একটু আগে যে আমরা এটার জন্য যে কনসেপ্টটা শিখছিলাম, কি শিখছিলাম ভাই? শিখছিলাম হচ্ছে আগের ভিডিওতে আমরা শিখছিলাম এই যে কেন্দ্রস্থ কোণটা আর এই যে বৃত্তস্থ কোণটা, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমি যদি এটার নাম দেই এ বি সি, তাহলে আমি কি বলতে পারি বলতো? এই যে এসিবি, এই যে কোণ এসিবি, এটার দ্বিগুণ হবে। এটার দ্বিগুণ কি হবে বলতো? এ বি না, এ ও বি, আচ্ছা এটার নাম দিলাম ও, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিলাম ও। তাহলে এটার দ্বিগুণ হবে কি বলতো? আচ্ছা, 2ACB এর যে দ্বিগুণ সেটা হবে আমাদের কি AOB। তাহলে কোণ AOB সেটা হবে কি ACB এর দ্বিগুণ। কোণ AOB আমাদের যেটা আসছে, কোণ আমাদের AOB যেটা আসছে, এই যে কেন্দ্রস্থ কোণ, এই যে বৃত্তস্থ কোণ ACB, তার হচ্ছে কি বলতো দ্বিগুণ। তার মানে এই যে 2 × ACB, এটা পাইলাম হচ্ছে আমরা AOB। এইটাই এখানে দেখো, তাহলে ABD চাপের উপর, ADB চাপের উপর, এই যে ADB একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান আমরা এই যে দেখতে পাচ্ছি বৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের ACB, বৃত্তস্থ কোণ হচ্ছে কি এসিবি। আচ্ছা, এখান থেকে আমরা দেখি যে বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এখান থেকে এই যে এসিবি সমান সমান আমরা কি লিখতে পারি বলতো? হাফ অফ এওবি লিখে দিতে পারি না? কারণ এই দুইটা গুণাকারে আছে, এই পাশে ভাগাকারে পাঠিয়ে দিলাম হাফ অফ এওবি। এই বুঝছো কিনা বলো? তার মানে আমরা এখান থেকে দেখলাম যে একই চাপের উপর দণ্ডায়মান 2ACB = AOB। এখন এই এসিবি সমান সমান আবার কি লেখা যায়? এই যে হাফ অফ AOB। এখন AOB আবার কি? এখানে AOB দেখতেই পাচ্ছ একটা এক সরল কোণ। তাহলে এই এক সরল কোণের মান বা এক সরল কোণের মান কি বলতো? 2 সমকোণ না? তাহলে আমরা এখান থেকে ACB = বলতে পারি কি বলতো? হাফ অফ 2 সমকোণ, হাফ অফ 2 সমকোণ। 2 সমকোণ মানে কি? 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতেছি এই যে কেন 2 সমকোণ, এই যে সরল কোণ কেন 2 সমকোণ? কারণ এই যে একটা সরল কোণ, তো এই মাঝ বরাবর যদি ভাগ করো তাহলে এই পাশে 90, এই পাশে 90, তাহলে হচ্ছে 2 সমকোণ। এই যে একটা সমকোণ আর এই হচ্ছে আরেকটা সমকোণ, তাহলে এই যে 2 সমকোণ, তাহলে হাফ × 2 সমকোণ। তাহলে এই যে 2 আর 2 কাটা না, তাহলে আমরা এসিবি, এই যে এসিবি সমান সমান কত পাচ্ছি বলতো? এসিবি সমান সমান পাচ্ছি হচ্ছে আমরা 1 সমকোণ। তার মানে আমরা বলতে পারি যে এসিবি কি ছিল বলতো? বৃত্তস্থ কোণ না? তাহলে এই যে এটা কি অর্ধবৃত্ত ছিল? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আমরা 1 সমকোণ দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমরা এখানে দেখো ধাপ 2 ওরা বলছে যে AOB 2 সমকোণ, তাহলে ACB হাফ অফ 2 সমকোণ = 1 সমকোণ। তো এটা খুবই ছোট প্রমাণ ছিল, এটা এমসিকিউর জন্য মনে রাখবা। কি মনে রাখবা? জাস্ট মনে রাখবা যে এইখানে যে আমাদের এটা আমাদের কি ছিল বলতো? কেন্দ্রস্থ কোণ ছিল না, এটা আমাদের বৃত্তস্থ কোণ ছিল। সরি, এটা আমাদের বৃত্তস্থ কোণ ছিল না। তাহলে এই বৃত্তস্থ কোণটা মানে যদি অর্ধবৃত্তের উপর হয়
তাহলে এটা এক সমকোণ হবে, এটাই মনে রাখবা। মানে বিত্তস্ত কোণ এক সমকোণ, মানে বিত্তস্ত কোণ যদি অর্ধবৃত্তের উপর হয় তাহলে সেটা কি হবে, এক সমকোণ। এটা মনে রাখলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। এরপরে দেখো ভাই, তোমার যদি এখানে একটা প্রবলেমগুলো সলভ করতে এখনও ঝামেলা হয়, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ গণিত, উচ্চতর গণিত এখনও তুমি বেসিক বুঝে ঠিকমতো সলভ করতে না পারো, তাহলে তোমার জন্য রয়েছে একটা 3 মাসের কোর্স, ঠিক আছে। টাইপ ভিত্তিক সৃজনশীল ও বহু নির্বাচনী সমাধান থাকবে এই 3 মাসে। সপ্তাহে 4 দিন সকাল বিকাল ক্লাস হবে, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে, আর সাপ্তাহিক পরীক্ষাও থাকবে। তো 30 সেপ্টেম্বর পর্যন্ত 1000 টাকা এই কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে। একদম খুঁটিনাটি সব কিছু ধরে ধরে বেসিক বুঝিয়ে বুঝিয়ে তোমার সৃজনশীলগুলো কিন্তু এই কোর্সে করা হবে। খুবই প্রিমিয়াম মানের একটা কোর্স, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, টেস্ট পেপারের স্ক্যান কপি পেয়ে যাবা। সো এই নাম্বারে জাস্ট বিকাশ করে দিতে হবে 1000 টাকা, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত জানতে পারবা ভর্তি কীভাবে হবা। সো দেখো, এরপরে হচ্ছে আমরা উপপাদ্য 23টা করবো। 23টাও আমি এখানে খুবই ইম্পর্টেন্ট, 23-এর যে প্রশ্নটা সেটা আসলে খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। তো এখানে কি বলছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য, সৃজনশীল আসে, এটা ঢাকা বোর্ডেও আসছে, অনেক বোর্ডেই আসে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে ফার্স্ট অফ অল তুমি কি করবা, ফার্স্ট অফ অল একটা বৃত্ত আঁকবে। এটা আঁকবা কিভাবে সেটা শিখাই। ফার্স্ট অফ অল এখানে কম্পাস ধরে আর যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছো। এখন জাস্ট 4টা পয়েন্ট নাও, তোমার ইচ্ছা মতো 4টা পয়েন্ট নাও, ঠিক আছে। তোমার ইচ্ছা মতো 4টা পয়েন্ট নাও, তাহলে তোমার ইচ্ছা মতো 4টা পয়েন্ট নাও, নিয়ে এবার এদেরকে যোগ করে দাও। তোমার ইচ্ছা মতো 4টা পয়েন্ট নিয়ে এবার এদেরকে যোগ করে দাও। তাহলে হয়ে গেল কি বলতো, হয়ে গেল কি, এই যে এ, একটার নাম দেওয়া হচ্ছে বি, এটার নাম দেওয়া হচ্ছে সি, এটার নাম দেওয়া হচ্ছে ডি। তাহলে এটা কি হয়ে গেল ভাই, এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ হয়ে গেল। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের, তার মানে যে কোনো দুইটা বিপরীত কোণ কি, এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, আর এই কোণের বিপরীত হচ্ছে কি বলতো, এই কোণ। আচ্ছা, আমরা এখানে এইটার যোগ আপাতত না করি, এটা প্রমাণের জন্য আমরা পরে করব। তো দেখো, একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের, তাহলে এই যে একটা বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণ, তাহলে এই কোণের বিপরীত কি, এই কোণ, আর এই কোণের বিপরীত কি, এই কোণ। তাহলে এই দুইটা হচ্ছে কি পরস্পর বিপরীত কোণ। তাহলে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি, তাহলে এই যে কোনো দুইটি বিপরীত কোণ, এটা ধরো 1 নাম্বার দিলাম, এটা ধরো 2 নাম্বার দিলাম, এটা ধরো 3 নাম্বার দিলাম, এটা 4 নাম্বার দিলাম। তাহলে এই যে 1 নাম্বারের সাথে তুমি যদি কি করো, 1 নাম্বারের সাথে যদি 2 নাম্বার যোগ করো, তাহলে এটা তুমি কি পাবা, 2 সমকোণ পাবা, 2 সমকোণ পাবা। বুঝতে পারছো, মানে 180 ডিগ্রি পাবা, 2 সমকোণ পাবা, সমকোণ এটা পাবা। আবার 3 অথবা 4 যদি তুমি যোগ করো, 3 + 4 যদি তুমি যোগ করো, তাহলেও তুমি কি পাবা বলো তো, 2 সমকোণ পাবা, 2 সমকোণ পাবা। বুঝতে পারছো, এটাই তোমার কাছে দেখাইতে বলছে যে হয় তুমি বি আর ডি, দ্যাট মিনস এ ডি বি আর হচ্ছে এ বি সি, এই দুটাও যদি যোগ করো তাও 2 সমকোণ পাবা। আর যদি তুমি বি এ ডি প্লাস ডিসিবি এই দুটাও যদি যোগ করো তাও তুমি 2 সমকোণ পাবা। এটাই আমাদের কি করতে হবে বলতো, প্রমাণ করতে হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তো এই প্রমাণটা করার জন্য আমরা প্রথমে কি করে নিতে পারি বলতো, প্রথমে আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। সো আমাদের চিত্রে কিন্তু এই যে জাস্ট এই ইনফরমেশনটা দেওয়া ছিল, আমাদের চিত্রে জাস্ট এই ইনফরমেশনটা দেওয়া ছিল। এরপর এটাকে প্রমাণের খাতিরে আমাদের কি করতে হবে, কিছুটা একটু মডিফাই করে অঙ্কন করে নিতে হবে। সো অঙ্কনের জন্য জাস্ট আমরা করব কি, এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র ছিল ও, তাহলে আমরা এই যে ও এ আর হচ্ছে ও সি এই দুটাকে কি করে দিলাম বলতো, যোগ করে দিলাম। সো এই চিত্রটার দিকে তাকাও, এখানে জাস্ট এটাই কাজটাই করছে, জাস্ট এখানে একটা পয়েন্ট নিছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে জাস্ট এগুলোকে অ্যাড করে দিয়ে তারপরে এও আর ও সি যোগ করে দিছে। সো আজকে আমরা পরবর্তী ভিডিওটার এই চিত্রটা দিয়েই বুঝি, যেটা খুব সুন্দর একটা চিত্র এখানে আছে। তো এই চিত্রটা দিয়ে যদি আমরা বুঝতে যাই, তাহলে আমরা এখানে টার্গেট করলাম কোন দুইটা কোণ, আমরা এখানে টার্গেট করলাম হচ্ছে এই যে এডিসি আর হচ্ছে আমাদের এই যে এবিসি প্লাস এডিসি, এই দুইটারে টার্গেট করলাম যে এই দুইটা যে 2 সমকোণ হয় কিনা সেটা আমরা দেখব। এখন এটা প্রমাণ করার জন্য আবারও দেখো ভাই, সুন্দর করে দেখো, এইখানে 2টা পয়েন্ট নিয়ে তাইলে তোমার কাছে 2টা চাপ চলে আসলো। একটা চাপ হচ্ছে এই একটা চাপ, আরেকটা চাপ হচ্ছে এই আরেকটা চাপ। 2টা চাপ আসছে আমারে বলো 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 2টা চাপ আসছে কিনা বলো, আসছে কিনা 2টা চাপ, অবশ্যই 2টা চাপ আসছে। এই যে একটা চাপ আর এই একটা চাপ,
তাহলে এই যে দুইটা পয়েন্ট মানে এ আর সি কে যদি আমি ধরি তাহলে আমার কাছে কয়টা চাপ চলে আসছে, পয়েন্ট এ আর সি কে ধরলে দুইটা চাপ চলে আসছে। এই দুইটা চাপের উপর এই কোণটা কি কেন্দ্রস্থ কোণ কিনা আমাকে বলো। অবশ্যই কেন্দ্রস্থ কোণ, কারণ এই কোণটা কেন্দ্রের উপর গঠিত হয়েছে, এই যে এই কোণটা কেন্দ্র উপর গঠিত হয়েছে। আর এই চাপের উপর এক পাশে এই কোণ আর এক পাশে এই কোণ, এই বলো তাহলে এ ও সি কি একটা কেন্দ্রস্থ কোণ, আর এসি চাপের উপরই এই যে এডিসিও একটা বৃত্তস্থ কোণ, এবিসিও একটা বৃত্তস্থ কোণ। কত সহজ, এই এর চেয়ে সহজ আর কিছু আছে বলো। একই চাপের উপর দণ্ডায়মান এওসি একটা কেন্দ্রস্থ কোণ, এই একই কেন্দ্রস্থ কোণের উপর। তাহলে এই যে এইটা তুমি যদি এবিসি কে চাপ ধরো তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা। আর তুমি যদি হচ্ছে চাপ কাকে ধরো, চাপ দুইটা ধরা যায় না, দেখো চাপ কয়টা ধরা যায়, একটা চাপ ধরা যায় এই বরাবর, একটা চাপ ধরা যায় কি এই বরাবর। তাহলে এই বরাবর যদি চাপ ধরো তাহলে এইটা হচ্ছে কি আমাদের কেন্দ্রস্থ কোণ, এইটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ। এখন আরেকটা চাপ কি ধরা যায়, আরেকটা চাপ ধরা যায় হচ্ছে এই বরাবর, আরেকটা চাপ ধরা যায় কি এই বরাবর। তাহলে এই বরাবর চাপ ধরলে এইটা আমাদের কি কেন্দ্রস্থ কোণ। বুঝতে পারছো? তাহলে দুইটা চাপ ধরলে কেন্দ্রস্থ কোণ কয়টা বলো, দুইটা। তাহলে এই ইনফরমেশনটা না আমি একটুখানি সাইডে তোমাদের সুন্দর করে লিখে একটুখানি অঙ্কন করে দেই, তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তো এইটা আমাদের ধরো হচ্ছে একটা কেন্দ্র ধরে নিলাম, তাহলে কেন্দ্র ধরে নিলে তাহলে এই যে আমাদের এই যে একটা, তাহলে এই পাশে আমরা একটা কোণ পাইছিলাম, ওকে ভালো কথা, আর এই পাশে আমরা আরেকটা কোণ পাইছিলাম, ভালো কথা। তো আমরা যদি দেখছিলাম যে আমরা আচ্ছা এখানে আমরা যদি দেখি যে এই যে এইটাকে আমরা কি ধরছিলাম বলতো, এইখানে চাপ ধরলে তাহলে আমরা দেখছি যে এইটা একটা বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপ নিলে এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ কোণ। এখন বৃত্তচাপ তো আমরা আরেকটা ধরতে পারি, তো বৃত্তচাপ কিন্তু আমরা আরেকটা ধরতে পারি। যদি আমরা বৃত্তচাপ এইটাকে বৃত্তচাপ ধরি তাহলে এইটা হবে আমাদের কি কেন্দ্রস্থ কোণ আর এইটা হবে আমাদের কি বৃত্তস্থ কোণ। তাই এটার নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে ডি। এখন আমি এই চিত্রটাকে একটু মুছে দিয়ে তোমাদের এটা থেকে বুঝাই, ওকে এখান থেকে বুঝাই। তো দেখো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝার ট্রাই করো, খুবই ইম্পর্টেন্ট এটা। আচ্ছা এখন প্রথম কথা বই থেকে জাস্ট একটু দ্রুত বুঝাই দিই আমরা। আচ্ছা প্রবৃদ্ধ কোণ কাকে বলে জানো? এখানে কিন্তু একটা কোণ আছে প্রবৃদ্ধ কোণ, বলতে পারবা কোন কোনটা প্রবৃদ্ধ কোণ? দেখো ভাই যেই কোণের মান 180 ডিগ্রি থেকে বড় সেই কোণটাই হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। এখন 180 ডিগ্রি বড় হইতে গেলে কি হইতে হবে বলতো, এই যে এই কোণটাকে যদি আমি এভাবে ড্র করি, এই যে এটারে জাস্ট এভাবে আঁকছি, তাহলে দেখো তো এইটা কি এই যে একটা সরল কোণ, তার মানে এটা 180, এটা কি 180 ডিগ্রি এখান থেকে এখান পর্যন্ত। বাট এই যে আমাদের কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের বেলায় 180 থেকেও বেশি গেছে না, 180 থেকেও বেশি গেছে না, তার মানে এই কোণটার মান কিন্তু 180 থেকে বড়। তাহলে এই কোণটার জন্য তুমি মনে রাখতে পারো এই কোণটা কেমন কোণ বলতো, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের শর্ত কি, প্রবৃদ্ধ কোণ, ওকে প্রবৃদ্ধ কোণের শর্ত কি বলো। প্রবৃদ্ধ কোণ হচ্ছে যদি আমি থিটা দিয়ে প্রকাশ করি তাহলে এই কোণটা তোমার 180 থেকে বড় হইতে হবে এবং 360 এর কি হইতে হবে বলতো সমান। তো কোনো কোণের মান যদি 180 থেকে বড় 360 থেকে সমান হয়, 360 এর ছোট হয়, তাহলে আমরা এটাকে কি বলবো বলতো প্রবৃদ্ধ কোণ। 180 থেকে বড় 360 এর থেকে ছোট, তাহলে আমরা এটাকে বলবো প্রবৃদ্ধ কোণ। তাহলে এই যে এই কোণটাকে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এটা আমাদের অবশ্যই তোমার হচ্ছে 180 থেকে বড়, তার মানে এটা প্রবৃদ্ধ কোণ। সো দেখো আমি যদি চাপ হিসেবে এডিসি, তাহলে বলতো এই যে এডিসি চাপ কাকে নিছি বলতো, চাপ নিছি হচ্ছে এডিসি, দ্যাট মিনস এই যে এইটা এই পাশেরটারে আমি চাপ হিসেবে নিছি। তাহলে এইটা যদি আমি হচ্ছে চাপ হিসেবে নেই তাহলে আমার বৃত্তস্থ কোণটা আর কেন্দ্রস্থ কোণটা, তাহলে আমার এই যে এওসি যেটা মানে এই যে গ্রিন কালারের এটা আমাদের কি বলতো কেন্দ্রস্থ, আর এই যে এ বি সি এটা হচ্ছে আমাদের কি বৃত্তস্থ, তাই না? আর এই যে দেখো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এখান থেকে জাস্ট আমরা কি লিখতে পারি, দেখো এখান থেকে আমরা চাপ হিসেবে যদি কাকে নেই, চাপ হিসেবে যদি আমি এডিসি চাপকে নেই তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি কি পাচ্ছি বলতো, আমরা এখানে কেন্দ্রস্থ কাকে পাচ্ছি বলো, কেন্দ্রস্থ হচ্ছে আমাদের এই যে এ ও সি, এই যে আমরা চাপ নিছি কি এডিসি না, এই যে একই চাপ এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। তাহলে এই যে এটা যেহেতু চাপ, তাহলে চাপ যেহেতু আমাদের এডিসি, কেন্দ্রস্থ কোণ কোনটা
এই যে এটা, আর বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি। তাহলে কেন্দ্রস্থ আমার কে বলতো, এ ও সি, কেন্দ্রস্থ আমার কে এ ও সি। তাহলে এই যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, যেহেতু এটা চাপ, এই পাশে চাপ থাকে, সেই পাশে কি থাকে বলতো, কেন্দ্রস্থ থাকে। তাহলে আমাদের এই যে এইটা চাপ, তাহলে কেন্দ্রস্থ কি এ ও সি, তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও সি, তাহলে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ কে, বৃত্তস্থ কোণ কে বলো এ বি সি, তাহলে এ বি সি এর দ্বিগুণ। এই যে কেন্দ্রস্থ আমাদের এ ও সি, আর বৃত্তস্থ কোণ কে 2 ইন্টু এ বি সি, তাহলে এই যে এ বি সি এর 2 ইন্টু এ বি সি। তাহলে কেন্দ্রস্থ, এটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, মনে রাখো এটা কি প্রবৃদ্ধ, এটা একটা প্রবৃদ্ধ কোণ। তাহলে কোন কোণটা বুঝাচ্ছি আমরা, যেহেতু চাপ নিছি এডিসি, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এই যে পাশে চাপ সেই পাশে, তার মানে এইটা আমাদের কেন্দ্রস্থ কোণ। আর আমাদের বৃত্তস্থ কোণ কোনটা, এই যে এটা চাপ নিছি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তার মানে আমাদের কেন্দ্রস্থ কোণ সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ এওসি ইকুয়াল টু 2 ইন্টু আমাদের এখান থেকে কি পাচ্ছি আমরা এবিসি। ভালো কথা, ভালো কথা। এরপরে চাপ হিসেবে আমরা যদি কাকে নেই, এই যে অর্থাৎ প্রবৃদ্ধ এসি ইকুয়াল টু 2 ইন্টু এবিসি। এই যে জাস্ট এই লাইনটা লাগবে না, এই লাইনটা লাগবে না, এই যে এইখান থেকে তুমি এই লাইনটা বাদ দিয়ে দিতে পারো তুমি। এরপরে এই যে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ এওসি ইকুয়াল টু 2 ইন্টু এবিসি, আর বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা জাস্ট লিখে দিবা। লিখে দিয়ে আবার আমরা কি করব, একই চাপ এখন দেখো আবার একই চাপ এ বি সি, এই যে একই চাপ এ বি সি, মানে এ আর সি চাপের উপরই আবার এ বি সি। তো দেখো এবিসি কে যদি আমি চাপ হিসেবে নিই, তাহলে এবিসি কে যদি আমরা চাপ হিসেবে নিলাম, এই যে এবিসি কে চাপ হিসেবে নিলাম, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কোনটা, তাহলে এই যে যেহেতু আমি এবিসি কে চাপ হিসেবে নিছি, তাহলে এবিসি এর সাথে যেটা আছে এই যে এই যে এসি, তাহলে এবিসি এর সাথে যেটা আছে কেন্দ্রস্থ, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা এবিসি চাপ হিসেবে নিলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ আমাদের কত, এই যে কেন্দ্রস্থ হচ্ছে আমাদের এ ও সি কোণ। তাহলে এই যে কোণ এ ও সি, একটু খেয়াল করো, এখানেও এ ও সি লিখছি, এখানেও এ ও সি লিখছি, পার্থক্য কোথায়, এখানে এ ও সি দিয়ে উপরের কোণকে বুঝাইছি, আর এখানে এ ও সি দিয়ে কিন্তু নিচের কোণকে বুঝাইছি। কারণ কি, চাপ যেই পাশে থাকবে সেই পাশের যে কোণটা সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং অপরিচিত পাশের কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। যেমন চাপ এই এডিসি নিছিলাম প্রথমবার, তাহলে আমাদের এই চাপ যে পাশে, তাহলে কেন্দ্রস্থ কোণও কি সেই পাশে, অপোজিট পাশেরটা এই যে এইটা ছিল আমাদের কি বৃত্তস্থ কোণ। এখন আমি চাপ হিসেবে কি কাকে নিচ্ছি, এবিসি কে চাপ হিসেবে নিচ্ছি, চাপ হিসেবে কাকে নিচ্ছি, এই যে এবিসি কে। তাহলে এবিসি এর পাশে কে আছে, এই যে এওসি, তার মানে এই কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণ, অ্যান্ড এটার অপোজিটে কে আছে বলতো এডিসি, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে এই যে এডিসি, তাহলে এডিসি হচ্ছে আমাদের এবার কি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ এওসি সমান সমান আমাদের এখানে 2 ইন্টু আমাদের কি আসবে বলতো, এই যে এওসি এসি চাপকে নিছি, চাপ নিছি এবিসি নিচেরটা, তাহলে কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ হবে উপরেরটা, তাহলে উপরেরটা কি এডিসি, তাহলে 2 ইন্টু কোণ এডিসি। এখন একটু খেয়াল করো, এই যে দুইটা সমীকরণ আমরা এখন পাইলাম, তো জাস্ট এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই, এখানে দেখো আমরা কোণ এই যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ এই যে এডিসি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এওসি সমান সমান 2 ইন্টু এডিসি। এই দুইটা জিনিস লিখলাম। এরপর আবার এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই কথাটাও তোমাকে লিখে দিতে হবে। এরপরে জাস্ট আমরা কি করব, এটারে যদি 1 নাম্বার দিয়ে থাকো আর এটাকে যদি 2 নাম্বার দিয়ে থাকো, তাহলে 1 আর 2 কে আমরা জাস্ট কি করে দিব, এবার যোগ করে দিব। তাহলে যদি যোগ করি, তাহলে প্রথমটা আমাদের কি ছিল, প্রবৃদ্ধ এওসি, মানে উপরের কোণটা, তাহলে এই যে প্রবৃদ্ধ এওসি, এরপর হচ্ছে কোণ, এই যে কোণ এওসি কেন্দ্রস্থ, এই যে কোণ কেন্দ্রস্থ এওসি, তাহলে প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি, এটা সমান সমান এই 2টাকে যদি কমন নেই, তাহলে আমরা এবিসি প্লাস এডিসি লিখতে পারি, এবিসি প্লাস এডিসি লিখতে পারি। এখন দেখো এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা, এইটা পুরাটা মিলে, এই যে এই কোণটা আর এই কোণটা মিলে পুরাটা আবার একটা বৃত্তের মতো হয়ে গেল না, তার মানে এইটা কি একটা পুরা বৃত্তের একটা আলাদা নতুন বৃত্তর মতো একটা হয়ে গেল না, যে এইখান থেকে এই পর্যন্ত আর বাকিটা। তাহলে এই দুইটা যদি যোগ করো, একটা এওসি প্রবৃদ্ধ আর এওসি কেন্দ্রস্থ, এই যে এই দুইটা যদি যোগ করো, তাহলে পুরা বৃত্তের মতোই একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে যাবে। তো এই জন্য আমরা এটাকে বলবো কি বলতো, 4 সমকোণ। কেন 4 সমকোণ, কারণ এই যে ধরো একটা বৃত্তের মতো যদি হয়ে যায়, তাহলে এই যে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তার মানে আমরা দেখলাম যে এই যে যেহেতু আমাদের এই যে এই দুইটাকে যোগ করে, এই যে এই দুইটাকে যোগ করে একটা পুরা বৃত্তর মতোই ঘুরে যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে পুরো একটা বৃত্তর মতোই ঘুরে যাচ্ছে, তার মানে 3 সমকোণ, আর 3 সমকোণ হইলে একটা পুরা
360 ডিগ্রি পুরো একটা বৃত্ত, তাহলে পুরো বৃত্ত হইলে বৃত্তকে আমরা বৃত্তর কোণটা কত কোণ 4 সমকোণ। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি প্রবৃদ্ধ এওসি, যে এওসি আর এওসি, এই যে এই দুইটা এওসি, প্রবৃদ্ধ এওসি আর কোণ এওসি, দ্যাট মিনস প্রবৃদ্ধ এই কোণ আর এই কোণ, এই দুইটার যোগফল কত কোণ বলতো 4 সমকোণ। তারপরে আমরা 2 ইন্টু এবিসি প্লাস এডিসি, এই যে এইটা সমান সমান এই যে এই দুইটার যোগফল 4 সমকোণ, তাহলে এটা সমান সমান 4 সমকোণ লিখে দিতে পারি। দুইটাকে ওই পাশে ভাগ করে দিলে যেহেতু 4 সমকোণ, এই যে তাহলে আমরা এখান থেকে জাস্ট এই দুটাকে যোগ করে তাহলে এখানে কি পাইলাম বলতো 2টাকে কমন নিয়ে আমরা এখানে পাইছি হচ্ছে এবিসি প্লাস হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এডিসি। তো এবিসি এডিসি ইকুয়াল টু আমরা এখানে কত পাচ্ছিলাম বলতো, এখানে আমরা হচ্ছে পাচ্ছিলাম 4 সমকোণ। তাহলে 4 সমকোণ যদি পাই তাহলে আমরা এখান থেকে জাস্ট কি লিখতে পারি যে এবিসি প্লাস হচ্ছে আমাদের কোণ এডিসি ইকুয়াল টু হচ্ছে এই যে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে কি চলে আসবে বলো তো 2 সমকোণ। তার মানে আমরা দেখলাম, কিন্তু এখানে আমাদের কি ছিল বলো, এখানে আমাদের এই যে এবিসি আর এডিসি, এই যে এবিসি আর এডিসি কি ছিল বলো তো, এবিসি আর এডিসি ছিল বিপরীত দুইটা কোণ না, এই যে বিপরীত দুইটা কোণ না, তার মানে বৃত্তের যে কোনো বিপরীত দুইটা কোণ 2 সমকোণ। তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে পরেরটা যদি আমরা দেখি, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক কোণ হলে তার শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত। এই কথাটা আগে আমাদের বুঝতে হবে, কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক কোণ। আচ্ছা, পূরক কোণ আর সম্পূরক কোণটা আগে তোমাকে বুঝতে হবে। তো আগে আমি তোমাকে পূরক কোণটা বুঝাই। পূরক কোণ খুবই গুরুত্বপূর্ণ, এই পূরক কোণটা খাতার মধ্যে লিখে মনোযোগ দিয়ে মুখস্থ করে ফেলো। তো এখানে দেখো মনোযোগ দিয়ে বুঝো, মুখস্থ করে ফেলো। এই যে এখানে আমি একটা কি কোণ আঁকলাম বলো তো, পূরক। আচ্ছা, আমি যদি একটা কোণ আঁকি তাহলে এটা আমি কি আঁকছি বলো, একটা সমকোণ আঁকছি না, একটা সমকোণ আঁকছি। তো তাহলে একটু সমকোণ আঁকছি, আর বর্ধিত করলাম না, এটা একটা সমকোণ আঁকছি। এখন এই সমকোণের মাঝ বরাবর আরো দুইটা কোণ আঁকলাম। ঠিক আছে, এই যে একটা কোণের যোগফল মনে করো 45 ডিগ্রি, আর একটা কোণের যোগফলও মনে করো 45 ডিগ্রি। তাহলে এই যে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি, 90 ডিগ্রি না? তাহলে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুইটি কোণের যোগফল, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তারা পরস্পর পূরক কোণ। তারা পরস্পর কি কোণ বলতো, পূরক কোণ। সহজ কথা। তাহলে এই যে দুইটা কোণ 45 45, দুইটার যোগফল কত বলতো 45 প্লাস 45, তাহলে সমান সমান কত 90 না? তাহলে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে আবার কি বলতো 1 সমকোণ। 90 ডিগ্রি মানে কি 1 সমকোণ। তাহলে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তার মানে দুইটি কোণের যোগফল যদি 1 সমকোণ হয়, তাহলে তারা পরস্পর পূরক 90 ডিগ্রি হলে। তাহলে 90 ডিগ্রি বলতে পারো, বা এটারে কি বলতে পারো বলতো, এই 90 ডিগ্রি মানে কি আবার 1 সমকোণ। 90 ডিগ্রি মানে হচ্ছে 1 সমকোণ। তাহলে দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে বা 1 সমকোণ হলে তারা পরস্পর কি হবে, পূরক কোণ। বুঝতে পারছো? আমি ধরো এরকম দুইটা কোণ আঁকলাম, যেভাবে ইচ্ছা আঁকলাম। তো এখানে দিলাম হচ্ছে 30 ডিগ্রি, আর এখানে দিলাম হচ্ছে কি 60 ডিগ্রি। দুইটার যোগফল কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণও পরস্পর পূরক কোণ। 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি। সো এরকম এমসিকিউ আসতে পারে, বুঝছো? বলতে পারে তোমাকে যে 67 ডিগ্রি কোণের 67 ডিগ্রি কোণের পূরক কোণ কত, এই যে এই কোণের পূরক কোণ কত। তো তুমি তো জানো পূরক কোণ হলে দুইটার যোগফল কি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে তোমার এখানে আরেকটা কোণ যেটাই আসুক, ধরো 67 প্লাস এক্স সমান সমান এই দুইটা কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি। তাহলে অপর কোণটাকে ধরো এক্স ধরে নিছো, তাহলে এই যে 67 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, এই এক্স সমান সমান কি হবে বলো তো, জাস্ট কি করবা 90 থেকে 67কে মাইনাস করে দাও। 90 থেকে 67কে যদি মাইনাস করো তাহলে কত পাবা বলো তো, 23 ডিগ্রি, তাই না? তাহলে 23 ডিগ্রি, 67 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 23 ডিগ্রি। আমি যদি বলি 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 90 থেকে 30কে মাইনাস করে 60 ডিগ্রি। আমি যদি বলি যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 50 কত মানে 90 মাইনাস 50 40 ডিগ্রি। তার মানে 50 আর 40-এর যোগফল আবার কত, 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুইটা একে অপরের কি কোণ বলো ভাই, পূরক কোণ। এখন পূরক কোণ যদি বুঝে যাও, এবার আসি আমি তোমাকে এগুলো তুললা শেষ হইলে এবার আমি তোমাকে বলি সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণ, সম্পূরক কোণ কি, দুইটা কোণের যোগফল 90 না,
এখানে কি আসবে, দুইটা কোণের যোগফল এবার আসবে হচ্ছে 180 ডিগ্রি হলে। দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হইলে, 180 ডিগ্রি হইলে। একটা কোণ মনে করো এই যে এটা ধরো দিলাম 60 ডিগ্রি, আর এই কোণটা কত বলো তো 120 ডিগ্রি, তাহলে এই যে 120 ডিগ্রি, তাহলে 60 আর 20 কত 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণের যোগফল এখানে দুই সমকোণ বা দুই সমকোণে কত ডিগ্রি হয় বলো তো 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তো 180 ডিগ্রি, তো দুইটি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে তারা পরস্পর কি কোণ, সম্পূরক কোণ। তারা পরস্পর সম্পূরক কোণ। ওকে, তারা পরস্পর কি কোণ, সম্পূরক কোণ। মনে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, মনে রাখো। তাহলে দুইটি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে তারা পরস্পর সম্পূরক কোণ। এখন যদি বলি 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 120 থেকে 180 মাইনাস করে দাও 60 ডিগ্রি। এখন যদি বলি 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে 180 থেকে 60 মাইনাস করে দাও 120 ডিগ্রি। এভাবে বহু নির্বাচনী প্রশ্ন হয়। এখন এইটার দিকে তাকাই, কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, তাহলে একটা চতুর্ভুজ আগে তুমি যদি আমি আঁকি, তাহলে একটা চতুর্ভুজ আমি যদি আঁকি, তাইলে আচ্ছা চতুর্ভুজের মনে রাখবা যে কোনো চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলো সবসময় সম্পূরকই হয়। তো এটা না দিলেও কোনো সমস্যা নেই। যদি আমি বলে দিতাম চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, তো সম্পূরক কথাটা যদি নাও দিতাম তাও তুমি মনে রাখবা চতুর্ভুজের, এই যে একটা চতুর্ভুজের ধরো একটা যে কোনো একটা চতুর্ভুজ তুমি নিলা, ধরো আমার ইচ্ছা মতো আমি একটা চতুর্ভুজ নিলাম। আচ্ছা এখানে যেরকম আছে এরকমভাবে যদি আমি নিতে চাই, তাহলে এই যে এইরকম এখানে যেরকম আছে সেরকমভাবে যদি আমি একটা চতুর্ভুজকে নিতে চাই, তাহলে এই যে এখানে যেরকম আছে সেরকমভাবে একটা চতুর্ভুজ নিলাম। তাহলে এটা একটা চতুর্ভুজ। কেন চতুর্ভুজ, কারণ চারটা বাহু আছে, চারটা কর্ণ আছে, মানে চারটা বাহু আছে এবং চারটা তুমি এটাকে কি বলতে পারো, বিন্দু আছে, মানে চারটা সংযোগ বিন্দু আছে এবং চারটা বাহু আছে। সো এটা একটা চতুর্ভুজ। ওকে, তো এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হলে, দ্যাট মিনস এই যে এই কোণ আর এই কোণের যোগফল কি হয়, 180 ডিগ্রি হইলে, এটা ভালো কথা। তো এই যে এই কোণ আর এই কোণের যোগফল 180, যেহেতু সম্পূরক কথাটা বলে দিছে, তাহলে এই যে এই কোণ যদি এটা ধরো হচ্ছে আমি 120 লিখলাম, তাহলে এটা হচ্ছে গিয়ে 60। দ্যাট মিনস দুইটার যোগফল কত বলো তো 180। সম্পূরক কথাটার মানেই যে হচ্ছে যে দুইটা কোণের যোগফল 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, মানে দুইটার কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয় কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, তাহলে এই যে দুইটা বিপরীত কোণ, এই দুইটা যদি সম্পূরক হয়, সম্পূরক মানে 60 আর মানে 180 ডিগ্রি হয়, এদের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। তার মানে এই যে চারটা শীর্ষবিন্দু আছে, এই যে চারটা শীর্ষবিন্দু আছে, এই চারটা শীর্ষবিন্দু একই বৃত্ত দিয়ে যাবে। যদিও আমার এই চিত্রটা আমি আবার আরেকটু এইভাবে আঁকি, তো এই যে চারটা বিন্দু, এই যে চারটা বিন্দু একই বৃত্ত দিয়ে যাবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। বুঝতে পারছো, চারটা বিন্দু, এই যে চতুর্ভুজের যে চারটা বিন্দু, এই যে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, চারটা বিন্দু, এই চারটা বিন্দু একই বৃত্ত দিয়ে যাবে। এটা যদি আমি একটু মডিফাই করে আঁকি তাহলে বিষয়টা কেমন হবে, দেখো এমন হবে, এমন হবে। বুঝতে পারছো, এই যে এমন হবে, এই যে এমন হবে। বুঝতে পারছো, তো এই যে এটাই বলছে যদি কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হয়, তাহলে এই যে এই কোণ আর এই কোণ অথবা এই কোণ এই কোণ, যদি দুইটা বিপরীত কোণ সম্পূরক হয়, তাহলে চারটা যে শীর্ষবিন্দু আছে সেই চারটা শীর্ষবিন্দু কোনো একটা বৃত্তের উপর অবস্থান করবে, একই বৃত্তের উপর অবস্থান করবে। এটা আমাদের প্রুফ করতে হবে, ঠিক আছে। এখন আমরা প্রুফ কিভাবে করতে পারি, তো সেই প্রুফটা করার জন্য দেখো প্রথমে আমরা একটা চিত্র আঁকতে হবে। আচ্ছা আগে তোমাদের আমি একটু বুঝাই যে এটাকে কিভাবে সলভ করতে হবে, তারপরে হচ্ছে আমরা এখানে যেগুলো বোঝানো আছে ওগুলো জাস্ট বলে দিলেই তুমি বুঝে যাবে। ফার্স্ট অফ অল মনে করো এই যে এইটা হচ্ছে কি আমাদের সেই রিকোয়ার্ড চিত্র, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমাদের রিকোয়ার্ড চিত্র। তো এটার আমরা ধরে নিলাম এ, এটার আমরা ধরে নিলাম বি, এটার আমরা ধরে নিলাম সি, আর এটার ধরে নিলাম ডি। এখন এ বি সি ডি কোনোটাই সমরেখ না, কারণ এরা একটা চতুর্ভুজ গঠন করছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে ডি, আমরা এটাকে প্রুফ করবো এমনভাবে, ফার্স্ট অফ অল এ বি সি ধরে নিলাম যে একই বৃত্তভূমি, কারণ কি এরা যেহেতু সমরেখ না, তাহলে এমন একটা বৃত্ত আছে, যদি কোনো তিনটা বিন্দু সমরেখ না হয় তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত পাওয়া সম্ভব। তো ওই বৃত্তটা আমরা ফার্স্ট অফ অল আঁকবো যে এ বি সি বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত সবার আগে আমাদের আঁকতে হবে। এরপরে আমরা ধরে নিব যে ওই যে এ বি সি দিয়ে যায় এমন একটা বৃত্ত আমরা আঁকছি, সেই বৃত্তটার এই যে ডি বিন্দুটা, মানে যে ডিটা আছে সেটা ওই বৃত্তের উপরের কোনো বিন্দু না, ওটা বাইরের বিন্দু। তো এটা আমরা ধরে নিব। এরপর আমরা বৃত্তের যে লজিকগুলো জানি সেই লজিকগুলো খাটায় দেখব যে ডি যদি বাইরে হয়
তাহলে যে তোমার যে লজিক আছে মানে বৃত্তের বা ত্রিভুজের যে লজিক আছে সেই লজিকটা মানে না, তার মানে ডি বাইরে হতে পারবে না। তাহলে ডিকে কি হইতে হবে বলো তো? বৃত্তের উপরেই হইতে হবে, ঠিক আছে? সো এটা আমরা আগে প্রুফ করব। তো প্রুফ করার জন্য এই চিত্রটা কিভাবে আঁকবা, সেই চিত্রটা আঁকার টেকনিকটা আমি আগে একটু ফার্স্ট অফ অল তোমাদের দেখাই। তো চিত্রটা আঁকার জন্য ফার্স্ট অফ অল তোমরা এখানে কম্পাস নিবা, কম্পাস নিয়ে কম্পাসটা বসাবে, এখানে কম্পাসটা বসাও। এরপরে না তোমার যে কোনো ইচ্ছা মাপ নাও, তোমার যে কোনো ইচ্ছা একটা মাপ নাও, কম্পাসটাকে একটু বড় করো ছোট করো। ধরো আমি কম্পাসটাকে বড় করে এই পর্যন্ত আনলাম, এনে এখানে একটা বিন্দু দিব, বুঝছো? তারপর হচ্ছে ওই একই মাপ নিয়ে কম্পাসটা দিয়ে আমি এখানে একটা বৃত্ত দিব, ওই একই মাপ নিয়ে কম্পাসটা দিয়ে আমি এখানে একটা বিন্দু দিব, দিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট কম্পাসটা উঠাই ফেলবো। তারপর স্কেল দিয়ে আমি হচ্ছে এটাকে যোগ করে দিব, এটাকে যোগ করে দিব, আর আমার মনের মতো করে আমি এখানে একটা বিন্দু নিয়ে নিব। তারপর আমরা এটাকে যোগ করে দিব আর এটাকে যোগ করে দিব। ওকে, এখন একটু আগে যেই মাপটা নিয়ে তুমি এই তিনটা বিন্দু দিছো না, সেই মাপটা নিয়ে তুমি এখানে কম্পাসটা বসায়া একটা যদি বৃত্ত আঁকো, তাইলে দেখবা কি বৃত্তটা সুন্দর করে এরকম মানে তিনটা বিন্দু দিয়েই যাবে। তো ফার্স্টে কম্পাস দিয়ে সমান সমান মান নিয়ে তিনটা জায়গায় তিনটা বিন্দু আঁকার কারণ কি? তিনটা জায়গায় তিনটা বিন্দু আঁকার কারণ কি বলো? প্রথমে এই কাজটা করার কারণ কি? প্রথমে এই কাজটা করার কারণ হচ্ছে যাতে করে তুমি যখন বৃত্তটা কম্পাস দিয়ে আঁকবা সেটা এই তিনটা বিন্দু দিয়ে যায়। কারণ আমরা ধরে নিছি যেহেতু এ বি সি, এটার নাম দিলাম আমরা এ, এটার নাম দিলাম আমরা বি, এটার নাম দিলাম আমরা কি সি। যেহেতু আমরা ধরে নিছি এবিসি সমরেখ নয়, তাহলে এবিসি দিয়ে শুধুমাত্র একটা বৃত্তই পাস করা সম্ভব। ফার্স্ট অফ অল সেই বৃত্তটাকেই আমরা কি করলাম বলতো? আঁকলাম। তো আঁকা শেষ। এরপরে এই বৃত্তটা মনে করো, এই যে বৃত্তটা সেটা হচ্ছে আমাদের এই যে এটা কি ছিল? ডি পয়েন্ট না? এই যে আমাদের এই বৃত্তটা আমাদের এডিকে ই বিন্দুতে কি করে ছেদ করে। সো এখানে দেখো আমরা অঙ্কনটা কি করেছি, যেহেতু এবিসি বিন্দু তিনটি সমরেখ নয়, তাহলে এবিসি সমরেখ বিন্দু ছিল না, সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটিও কেবল একটি বৃত্তই আছে। তো সেই বৃত্তটা আমরা আঁকছি। মনে করি বৃত্তটি এডি রেখাংশটাকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই যে এডি রেখাংশকে এই বৃত্তটা এই বিন্দুতে ছেদ করছে। এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ হচ্ছে এই যে সি আর ই কে যোগ করে দেওয়া। তাহলে এরপর আমাদের কাজ কি? এই যে সি আর ই কে যোগ করে দিলাম। তাহলে এটা ছিল আমাদের অঙ্কন। এখন আমরা অঙ্কন অনুসারে যদি প্রমাণ করতে চাই তাহলে একটুখানি খেয়াল করো, ই কিন্তু বৃত্তের উপরস্থ একটা বিন্দু, তাই না? তাহলে এ বি সি আর ই এটা একটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো এখানে এই কথাটাই বলা আছে। তাহলে অঙ্কন অনুসারে তাহলে এ বি সি ই একটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং আমরা বলতে পারি যে এই যে দুইটা কোণ আছে, আমরা একটু আগে প্রুফ করে দেখে আসছিলাম আমাদের যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল কি? দুই সমকোণ। তার মানে আমরা এখানে বলতে পারি যে এ বি সি প্লাস এইসি দুই সমকোণ। তাহলে আমরা এখানে সুতরাং বলতে পারি যে এ বি সি প্লাস এইসি দুই সমকোণ। দুই সমকোণ মানে কি? দুইটা মানে 180 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে আবার আমরা এটাও বলতে পারি যে ই এ বি আর ইসি বি এটাও কি? দুই সমকোণ। তো এটাও আমরা বলতে পারি যে আমরা এখান থেকে বলতে পারি যে আবার এবিসি, এই যে আমাদের আবার এবিসি আর হচ্ছে এডিসি দুই সমকোণ, সেটা আমাদের বলছে এখানে। ফার্স্ট অফ অল আমরা এবিসি প্লাস এইসি, এই যে এবিসি প্লাস এইসি দেখলাম দুই সমকোণ। এটা না নিয়ে চাইলে আমরা ই এ সি আর হচ্ছে ইসি বি এটাও দুই সমকোণ নিতে পারতাম, বাট এটাতে আমার কোনো লাভ নেই, কারণ আমরা প্রমাণ করবো হচ্ছে এটা দিয়ে। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো? ফার্স্ট অফ অল আমরা এবিসি প্লাস এইসি, এই যে এবিসি প্লাস এইসি সমান সমান দুই সমকোণ, এটা আমরা পাইলাম। আর প্রশ্নে আমাদের বলেই দিছে যে চতুর্ভুজটি সম্পূরক কোণ। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণটা সম্পূরক কোণ। তাহলে আমাদের যে চতুর্ভুজ ছিল অরিজিনাল চতুর্ভুজ, সেটার একটা কোণ ছিল এবিসি আর একটা কোণ ছিল এডিসি। প্রশ্নে বলে দিছে এরা সম্পূরক কোণ। তাহলে আমরা অরিজিনাল চতুর্ভুজের এবিসি আর এডিসি সমান সমান দুই সমকোণ সেটাও বলতে পারি। এই যে অরিজিনাল চতুর্ভুজে কিন্তু এবিসি প্লাস এডিসি দুই সমকোণ, এটা আমাদের দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল, বলে দিছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক। তার মানে চতুর্ভুজ যেটা আমরা নিয়েছিলাম এবিসিডি, তাহলে সেটার এবিসি আর এডিসি এই যে দুইটা কোণ এরা পরস্পর বিপরীত কোণ এবং এরা সম্পূরক কোণ। তো এটা আমাদের বলে দিছিল, কিন্তু এবিসি প্লাস এডিসি দুই সমকোণ। এখন দেখো এবিসি আর এবিসি প্লাস এইসি এটাও দুই সমকোণ, আর এবিসি প্লাস এডিসি এটাও দুই সমকোণ। তাহলে এটাও যেহেতু দুই সমকোণ, এটাও যেহেতু দুই সমকোণ, তাহলে এই যে এবিসি প্লাস এইসি আর এবিসি প্লাস এডিসি এই দুটো সমান। তাহলে এখানে এবিসি প্লাস কোণ
এডিসি এই দুইটা কি সমান, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে এবিসি আর এবিসি কি কেটে দিতে পারি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে কোন এইসি আর এডিসি সমান, এই যে কোন এইসি আর হচ্ছে এডিসি সমান। তো এখানে আবার দেখো এই যে এইসি আর এডিসি এরা যে সমান এইটা আবার সম্ভব না। কেন সম্ভব না একটুখানি ভালো মতো খেয়াল করো, যে এই যে এই যে দেখো ইডিসি একটা ত্রিভুজ না, আমরা লেকচার 1-এ দেখছিলাম বা লেকচার 2-তে হবে সম্ভবত, যে এই যে কোন একটা ত্রিভুজের যদি বহিস্থ কোণ হয়, আচ্ছা আমি এখানে একটু এঁকে দেখাই, এটা যদি হয় তোমার একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি হয় বাইরের দিকে এই একটা বহিস্থ কোণ, সে এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হবে। আচ্ছা এটারে যদি আমি হচ্ছে এক্স দিই, এটারে যদি হচ্ছে ওয়াই দিই, তাহলে এই যে বাইরের কোণটা, এই বাইরের কোণটা হবে এক্স প্লাস ওয়াই এর যোগফলের সমান, মানে এক্স আর ওয়াই এর কি যোগফলের সমান হবে এই বাহিরের কোণটা। একটুখানি খেয়াল করো তো, এই যে আমাদের ইসিডি একটা ত্রিভুজ না, বা সিডি যেটাই বলো, সিডি একটা ত্রিভুজ না, তাহলে এই সিডি এর আর এই সি তার কি বহিস্থ কোণ না, বুঝতে পারছো? তাহলে সিডি আমাদের একটা ত্রিভুজ, আর হচ্ছে আমাদের এই সি বা সিইএ যেটাই বলো সেটা হচ্ছে এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ না। তাহলে এই বহিস্থ কোণটা এই কোণ আর এই কোণের যোগফলের কি সমান হবে না? তার মানে এই একটা কোণ যদি এই দুটার যোগফলের সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি বলো? তাহলে আমরা বলতে পারি যে এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এই দুটার যোগফল, যেহেতু এই দুটার যোগফল এইটা, তাহলে আমরা বলতে পারি যে এইটা আর এইটা, এই দুইটা থেকে অবশ্যই এই কোণটা বাইরের কোণটা বড় হবে। মানে ভেতরের যে কোনো দুইটা কোণের থেকে, একটা ত্রিভুজের বহিস্থ কোণ যেটা, ভেতরের যে কোনো দুইটা কোণ থেকে অবশ্যই বহিস্থ কোণটা কি হতে হবে, বড় হইতে হবে। বাট এখানে আমাদের এই যে ভেতরের একটা কোণ মানে হচ্ছে এই যে সিডিই, এইটা আমাদের যে বাইরের কোণ এইসি, সেটার বড় তো হয় নাই, বরং সমান হয়ে গেছে। সমান তো হইতে পারবে না, কারণ কি এই দুইটার যোগফল এটা সমান। তার মানে এই দুইটা থেকে, যেহেতু দুইটার যোগ করে এটা পাচ্ছ, তাহলে এই দুইটা থেকে অবশ্যই এটাকে কি হইতে হবে বলো তো, বড় হইতে হবে, সমান হওয়া যাবে না। তাহলে কিন্তু এখানে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই যে এখানে বলে দিচ্ছে যে এসি আর হচ্ছে তোমার এই যে ডিসি বা এডিসি যেটাই বলো, এইসি আর হচ্ছে তোমার এডিসি, এই দুটো আবার কি হয়ে গেছে, সমান। এইসি আর এডিসি সমান, তার মানে এই যে এই কোণ আর এই কোণ সমান, সমান তো হওয়ার কথা ছিল না, এইটা বড় হওয়ার কথা ছিল। তার মানে আমরা বলতে পারি যে ডি বিন্দুটা যেহেতু সমান হয়ে গেছে, তার মানে ডি বিন্দুটা বাইরের দিকে থাকতে পারে না। তাহলে এই যে এখানে দেখো, কিন্তু তা অসম্ভব। কেন অসম্ভব? কারণ চিত্রে এসিডি এর বহিস্থ হচ্ছে আমাদের এইসি, এই যে এইসি এটাকে অবশ্যই বিপরীত অন্তস্থ এডিসি, এডিসি থেকে কি হইতে হবে, বড় হইতে হবে। কিন্তু এটা বড় হয় নাই, এখানে কি বড় হইছে, সমান হইছে। বড় হইতে হবে কিন্তু বড় হয় নাই, বড় না হয়ে কি হয়েছে, সমান হয়েছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে ই আর ডি, মানে এই যে ডি বিন্দুটা বৃত্তের বাইরে এই জায়গায় হবে, সেটা সম্ভব না। বুঝতে পারছো? তাহলে এটা কোথায় হবে বলো তো? তাহলে ডি আর ই আসলে একই বিন্দু হবে। তাহলে সুতরাং ই এবং ডি বিন্দু ভিন্ন হতে পারবে না। যদি ভিন্ন হয়, যেহেতু আমরা এখানে দেখেই ফেলতেছি যে এইসি আর এডিসি সমান, এইসি আর এডিসি সমান, তাহলে তো এই যে বাহিরের যে বহিস্থ বিন্দু এটা, সেই বহিস্থ বিন্দুর কোনো এক্সিস্টেন্স নাই। সমান হয়ে যাওয়া মানে বহিস্থ বিন্দুর কোনো এক্সিস্টেন্স নাই। বহিস্থ বিন্দু হইতে হইলে কি হইতে হবে বলতো, এই যে ভেতরের যে কোনোটার বড় হইতে হবে। তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটারই কি এক্সিস্টেন্স নাই। তাহলে এই দুইটা বিন্দু একই বিন্দুকে নির্দেশ করতেছে। যদি একই বিন্দুকে নির্দেশ না করতো, তাহলে যদি এটা বহিস্থ, এই যে এই ত্রিভুজের বহিস্থই হইতো, তাহলে এই যে তোমার হচ্ছে আমাদের এইসি আর এডিসি, এডিসির থেকে এইসিকে বড় হইতে হইতো। বাট এইসি এডিসি থেকে বড় হয় নাই, তার মানে এই লটা ভায়োলেট করছে। তার মানে এটা সম্ভবই না যে ইআরডি আলাদা বিন্দু হবে, তার মানে ইআরডি একই বিন্দু। সুতরাং আমরা বলতে পারি যে ইও এই বৃত্তের উপরই কি করতেছে, অবস্থান করতেছে, প্রমাণিত হয়ে গেল। সুতরাং এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সো এই পর্যন্তই ছিল লেকচারটা। তোমাদের কেমন লাগছে, তোমরা বুঝেছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও। আর এইভাবে লিখে লিখে করাইলে ভালো হয় নাকি একদম টোটালি আমি কোনো কিছু মানে সম্পূর্ণ নিজে থেকে একদম একে একে করাইলে ভালো হয়, একটু কমেন্টে জানাও, তাহলে পরবর্তী ভিডিওটা ওইভাবেই কন্টিনিউ করবো। সো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।